এভাবে আর কতক্ষণ বসে থাকবো? বলো, শুনছি। তুমি কাল এমনটা কেন করলে? কি করলাম আমি? মনে করে দেখো কি করেছো। তুমি বাবাকে এভাবে কেন বললে? আঙ্কেলের সাথে কি করলাম আমি? তুমিই তো বলেছিলে আঙ্কেলের কাছে তোমাকে ভিক্ষা চাইতে। আমি ভিক্ষা চাইলাম, কিন্তু আঙ্কেল তার একমাত্র মেয়েকে আমায় ভিক্ষা দিবেন না। আমি সেই বিষয়ে বলিনি। তাহলে কোন বিষয়ে বলছো? কিছু না, বাদ দাও। আচ্ছা, তোমার ফ্রেন্ড কি ব্রিয়া, যে কিনা বিসিএস পরীক্ষা পাশ করে কত ভালো একটা জব করছে, আর তুমি সামান্য মাল্টিনেশনাল কোম্পানিতে জব পাচ্ছ না। সোহানা, তুমি খুব ভালো করেই জানো আমি কতটা চেষ্টা করছি। আর আজ হঠাৎ করে এসে তুমি কিবরিয়ার কথা বলছো। কিবরিয়া তো আমার মতো প্রেমের পেছনে পড়ে থাকেনি, আমার পেছনে সময় নষ্ট করে না, সবসময় পড়াশোনা করেছি। তাহলে তুমি কেন পড়াশোনা ঠিকঠাক মতো করলে না? তাহলে আজ আমাদের আর এই দিন দেখতে হতো না, এরকম পরিস্থিতিতেও পড়তে হতো না। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মানে কি ভুল ছিল তোমার? বলো। কিছু না, বলো বলছি। পড়াশোনা না করে সবসময় প্রেমের পিছনে পড়েছিল। গত 7 বছর ধরে আমি যে প্রেমটাকে লালন করেছি, সামান্য একটা চাকরির অভাবে আজকে আমার সেই প্রেমের ক্ষতিটাও নয়। আর আমি কখনো কল্পনাও করিনি এই প্রেমের জন্য আমার এইরকম একটা পরিস্থিতির সামনে এসে দাঁড়াতে হবে। ও, তার মানে তুমি পুরো দোষটা ইনডাইরেক্টলি আমাকে দিলে। আমার জন্য আজকে তোমার এই অবস্থা। দেখো, আমি ক্লান্ত, এভাবে আর আগানোটা সম্ভব হচ্ছে না। হঠাৎ করে এইসব কথার মানে কি? বাবাকে আর কোনোভাবে দমিয়ে রাখা যাচ্ছে না। এবার উনি আমাকে বিয়েটা দিয়েই দিবেন। চলো না আমরা তাহলে বিয়েটা করে ফেলি। না না, সেটা কিভাবে হয়? তোমার এখন একটা জব হয় নাই, আমি কি করে একটা অনিশ্চিত জীবনের পেছনে জেনে শুনে পা বাড়াই? সুহানা, তাহলে কি আমাদের 7 বছরের প্রেম, একসাথে দেখা হাজারো স্বপ্ন এভাবে মাঝপথে এসে পথ হারাবে? দেখো তুমি, জীবনে অনেকটা পথ পাড়ি দিতে হলে কখনো কখনো অকল্পনীয় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে জীবনটা একটা জায়গায় এসে থমকে যায়। কিন্তু হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? আচ্ছা, আজ আমি যাই, বাসায় গিয়ে এই বিষয়ে আমি কথা বলবো তোমার সাথে। সুহানা শোনো, বাসায় গিয়ে কথা বলি প্লিজ। এক্সকিউজ মি। তুমি আমাকে হসপিটালে দেখতে আসবা এটা আমি কখনো ভাবিনি। কেন, আমি কি আসতে পারি না? না না, তা কেন হবে? অবশ্যই পারো, কিন্তু ইদানিং তো তোমার অনেক ব্যস্ততা। এত ব্যস্ততার মধ্যে সময় করে তুমি আমাকে দেখতে আসবে, এটা কি ভাবা যায়? আমি তোমাকে বলেছিলাম না, আমি আমার বিয়ের প্রথম কার্ডটা তোমাকেই দিব। আমি আমার কথা রাখতে আসছি। বিয়ের কার্ড? ও হ্যাঁ, বিয়ের কার্ড কই, দাও তো দেখি কেমন হয়েছে তোমার বিয়ের কার্ড। শুনলাম তোমার আঘাত অতটা গুরুতর নয়, বিয়েতে আসতে পারবে বলে আশা করছি। হ্যাঁ, তোমার বিয়ে আর আমি আসবো না সেটা কি হয়? পৃথিবীতে এমন কয়টা প্রেমিক আছে যে তার নিজের প্রেমিকার বিয়েতে যাওয়ার সৌভাগ্য হয়? অবশ্যই আসবো। লাল শাড়িতে তোমাকে কেমন লাগছে সেটা দেখতে। আমার তো অনেক ইচ্ছে ছিল লাল শাড়িতে তোমাকে আমার বউ করে আনবো, কিন্তু সেই ভাগ্য তো আমার হয়নি। তবে লাল শাড়িতে তোমাকে কেমন লাগছে সেটা দেখে নিশ্চয়ই আমার অর্ধেক ইচ্ছে পূরণ করবে। ঠিক আছে, তাহলে বিয়েতে এসো, দেখা হবে। সোহানা, আর একটু থাকো না প্লিজ। এই হসপিটালে থাকতে না আমার অনেক দমবন্ধ লাগে। তোমার সাথে অনেক কথা বলতে মন চায়। 7 বছর তো অনেক কথা হয়েছে। 7 বছর বলেছি, কিন্তু 7 দিন পরেই তো তুমি অন্য কারো হয়ে যাবে। তখন তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে করলেও, তোমার সাথে কথা বলার তৃষ্ণায় যদি আমি ছটফট করে মরে যাই, তাও চাইলে তোমার সাথে কথা বলতে পারবো না। মানুষ পরিবর্তন হয় তুমি, সময়ের সাথে সাথে অনেক কিছুই ভুলে যায়। আমি কি মানুষ নই? আজ আমি আসি, ভালো থেকো। একটা শেষ অনুরোধ রাখবে আমার। কি অনুরোধ? বিয়ের আগে একবার দেখা করবো আমার সাথে, কারণ এরপর তো তুমি অন্য কারো হয়ে যাবা। আমার যদি খুব ইচ্ছে করে তোমাকে দেখতে, আমি কখনো চাইলে তোমাকে দেখতে পাবো না।
মানুষ মায়ার কারিগর, মায়া বাড়িয়ে হারিয়ে যায়। মরে যাওয়া মানুষের মায়া হয়তো চাইলেই কাটানো সম্ভব, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের মায়াকে আদৌ কাটানো সম্ভব? সম্ভব, যদি মানুষটা আমার ভালোবাসার মানুষের মতো হয়। কারণ তাদের কাছে তো ভালোবাসার চেয়ে ক্যারিয়ারের গুরুত্ব বেশি। দোষটা আসলে আমাদের ছেলেদের। আমাদের যখন ক্যারিয়ার গড়ার সময় থাকে, তখন আমরা আমাদের ক্যারিয়ার থেকে ভালোবাসার মানুষকে বেশি গুরুত্ব দিই, তাদের পেছনে সময় নষ্ট করি। কিন্তু দিন শেষে সেই ভালোবাসার মানুষ ক্যারিয়ারকে প্রায়োরিটি দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠিত ছেলের হাত ধরে চলে যায়। আর তখন আমাদের মতো প্রেমিকদের ঠাঁই হয় রাস্তার ল্যাম্প পোস্টের কোনো হ্যালোজেনের নিচে, কিংবা আমাদের কাঁদতে হয় চাঁদনি রাতে চাঁদের আলোকে সঙ্গী করে।